দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে অবশ্যই বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। কোথাও গিয়ে বাংলাদেশ শান্ত হওয়ার লক্ষণ নেই, রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়ছে এবং এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা তা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা 32-এরও বেশি, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সরকারি চাকরির সংরক্ষণে সংস্কারের দাবিতে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 30-এরও বেশি। শুক্রবারও কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত এবং অশান্তির আবহে সেখানকার ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি। এবং গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ চলছে বাংলাদেশে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু যথেষ্টই প্রভাব পড়ছে গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত অশান্ত পরিস্থিতি বজায় রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবাও কিন্তু বন্ধ। অন্যদিকে হিংসা কবলিত বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোনোভাবে বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বন্ধ ইন্টারনেট, সরকারি চ্যানেল, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়ছে। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী ঋষিকেশ। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কোথাও গিয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার লক্ষণ নেই, অশান্ত পরিস্থিতি থামানো কোনোভাবেই যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, কি পরিস্থিতি এখনকার? কারণ এখন ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। একদমই ভাষাতে এক কথা বলতে গেলে কমপ্লিট শাটডাউন বাংলাদেশে চলছে, কারণ 48টি জায়গাতে কিন্তু বিক্ষোভ, প্রতিবাদ, অশান্তি চলছে। পাশাপাশি আজকে নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকার রামপুরা বাড্ডা এলাকায় 3 ব্যক্তি নিহত হয়েছে, আব্দুল গনি, রাকিব এবং রাসেল। আর বিভিন্ন জায়গাতেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। ইন্টারনেট পরিষেবা যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, পাশাপাশি রেল পরিষেবাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো পরিষেবাও আর কিছুক্ষণ পর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে। কারণ এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের বক্তব্য যে আন্দোলনকারীরা এই রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ফলত এক জায়গায় বিক্ষোভ থামলেও আরেক জায়গায় গিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে। যে কারণেই তারা কিন্তু এই রেল পরিষেবাটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রশাসন। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সেখানকার আইনমন্ত্রী এই বিক্ষোভরত পড়ুয়াদেরকে বৈঠকে ডেকেছেন, আলোচনায় ডেকেছেন, কিন্তু কোনোভাবেই পড়ুয়ারা আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। কারণ তাদের বক্তব্য, বন্দুকের নলের সামনে কোনোভাবেই আলোচনা হতে পারে না। তাদের আরও বক্তব্য যে মাত্র 2 দিন আগেই তো শেখ হাসিনা তিনি বক্তব্য রেখেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তখন কেন আলোচনায় ডাকা হলো না? এতটা দেরি কেন করা হলো আলোচনায় ডাকার জন্য পড়ুয়াদেরকে? যদি আগে ডাকা হতো তাহলে তো এত সংখ্যক মানুষের মৃত্যু হতো না। তুমি যেমনটা বলছিলে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াতে সমস্যাও হচ্ছে, সেখানে ব্যাংকিং পরিষেবাতে কিছুটা সমস্যা হচ্ছে। যদিও কোথাও কোথাও আবার ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়েছিল, তাতে কিছুটা কাজ করা হয়েছে, কিন্তু সেখানকার পড়ুয়াদের বক্তব্য যদি আরও অশান্তি না চান তাহলে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন পড়ুয়াদের, সেই আন্দোলনকে কোনোভাবেই দমন তো করাই যাচ্ছে না, বাগেও আনতে পারছে না বাংলাদেশ প্রশাসন। ভাস্বতী। একদমই ঋষিকেশ, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত প্রশাসনের কি বক্তব্য? পরিস্থিতি কি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে? যে পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেমনটা তুমি বলছিলে, পড়ুয়াদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, বাংলাদেশে একাধিক রাস্তা, তো অশান্ত পরিস্থিতি। একদমই, শুধুমাত্র পুলিশ নয়, পুলিশ, র্যাব এবং সেখানকার যে সেনাবাহিনী, বিডিআর, তারাও নেমেছে। পাশাপাশি আরও যেটা সমস্যা ঘোরালো হয়ে উঠছে এই কারণে যে আওয়ামী লীগের যে 2 ছাত্র সংগঠন, যে ছাত্র লীগ এবং অর্থাৎ এই যে স্টুডেন্ট উইংস, তারাও কিন্তু এই আন্দোলন, অর্থাৎ যারা এই সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। ফলত কোথাও গিয়ে সরকারি দল, সরকারের যে সমস্ত নিরাপত্তা যে সংস্থাগুলো রয়েছে, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, তারা প্রত্যেকে যেমন রয়েছে, পাশাপাশি এই ছাত্রলীগ তারাও কিন্তু এই বিরোধীদের, অর্থাৎ যারা পড়ুয়ারা রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। ফলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গাতেই কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ছবি দেখা যাচ্ছে। মৃতের সংখ্যা প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, তাকে কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশ প্রশাসন।
একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ। আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী ঋষিকেশ। এবং যেমনটা ঋষিকেশ বলছিল যে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোথাও গিয়ে এই অগ্নিগর্ভ বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ দিনের পর দিন যে অশান্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের একাধিক যে সরকারি চ্যানেল রয়েছে সেগুলিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সংরক্ষণ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি। এবং সোমবার থেকেই কিন্তু এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এবং দিনভর একাধিক জায়গা থেকে অশান্তির খবর মিলছে। সংবাদ মাধ্যম বাংলাদেশে, সেই সংবাদ মাধ্যমও কিন্তু আক্রান্ত হয়েছে, কোথাও গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এবং একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধের প্রতিবাদে কিন্তু বৃহস্পতিবার সন্ধে থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষোভের ছবি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে যেরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের তরফে গুলি চালানো হয়েছে। আজ রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মৃত্যু হয়েছে আরও 3 জন ব্যক্তির। 47টি জেলায় দিনভর এই অবরোধ বিক্ষোভের ছবি সামনে এসেছে এবং শুধুমাত্র ঢাকাতেই যে মৃত্যুর সংখ্যাটা এখনো পর্যন্ত আপনাদের জানাবো, 19 জনের মৃত্যু হয়েছে। যদিও এই মৃত্যুর সংখ্যা যে সঠিক তা বলা যায় না, কারণ যে ছবি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সঠিক খবর এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছচ্ছে না। মৃতের সংখ্যা যদিও অসমর্থিত সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 30-এরও বেশি জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে এই অশান্ত পরিস্থিতি, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ প্রশাসন এখনো পর্যন্ত বলছে যে বৃহস্পতিবার কিন্তু 19 জনের মৃত্যু হয়েছে গোটা দেশে, এবং যার মধ্যে 13 জনই ঢাকার বাসিন্দা। মৃতদের মধ্যে কিন্তু একজন সংবাদ মাধ্যমের কর্মী, তিনিও রয়েছেন। অর্থাৎ সংবাদ মাধ্যম, গণতন্ত্রের যে মাধ্যম, গণতন্ত্রেরও কণ্ঠরোধ করা হচ্ছে বাংলাদেশে। এবং আজ রাজধানীর বেশ কিছু জায়গায় অবরোধ বিক্ষোভ চলছে। কোনোভাবে পড়ুয়া পুলিশের মধ্যে এই অবরোধ বিক্ষোভ পরিস্থিতি প্রশাসন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। আজ রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মৃত্যু হয়েছে আরও 3 জন ব্যক্তি। ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। অবরোধ, গুলি, পাল্টা গুলি, পুলিশের হামলা, সংঘাতের ঘটনা ঘটেছে শুধু ঢাকাতেই 19 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম, নরসিংদী, মাদারীপুর, সিলেট, রংপুরেও অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 1,500 মানুষ। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, বিটিভির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, অফিস সহ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাজার হাজার পড়ুয়ারা তারা হোস্টেল ছেড়ে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ। সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রশাসন তারা জানাচ্ছে যে আজ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং যেখানে কিন্তু 10-এরও বেশি বাসিন্দা তারা ঢাকার। আপনাদের জানাবো মৃতদের মধ্যে কিন্তু একজন সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিও রয়েছেন। অন্যদিকে পুলিশ কর্মী এবং আন্দোলনকারীরা যেভাবে এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সংঘর্ষে এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা সামনে আসছে, সেই মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাজাগোপাল বাবু, যেভাবে বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কোনোভাবে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং একটি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হচ্ছে, আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যেতে চলছে কি বলবেন, আপনার কি ব্যাখ্যা? নিয়ে গন্ডগোলটা ঘটছে সেটা খুব একটা সিরিয়াস ব্যাপার। 72 সালে 71 যুদ্ধের পরে, 72 স্বাধীনতার পরে তারা ঠিক করে যে যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছে তাদের ছেলেপুলেরা বা তাদের পরিচিতরা তারা রিজার্ভেশন থাকবে। সেটা এখনো পর্যন্ত ওরা বজায় রেখেছে প্রায় 30% চাকরি, সরকারি চাকরির, এবং সেই সঙ্গে 10% মহিলাদের জন্য, 10% অনুন্নত এলাকা, সেটাও সঠিকভাবে চিহ্নিত নয়। আবার 5% জনজাতির জন্য, 1% ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য।
তারপরে দেখা যাচ্ছে প্রায় 56% মানে সরকারি চাকরি সেটা মেধার বাইরে চলে যাচ্ছে, মেরিট লিস্টের বাইরে। আচ্ছা, সাধারণ বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের 25% মানুষ হচ্ছে তারা এই 22 থেকে 30-এর মধ্যে তাদের বয়স, চাকরি করার বয়স, সংসার করার বয়স, স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ করার বয়স, অথচ কিন্তু সেটা তাদের হচ্ছে না। একটা ডিসেন্ট চাকরি যেটাকে বলতে বোঝায় সেটা সরকারি চাকরি বোঝায় এখনো বাংলাদেশে। কেননা সেখানে শিল্প ব্যবস্থা এখন উন্নত নয়। রেডিমেড গার্মেন্ট ছাড়া এমন আর কোনো তেমন শিল্প সেভাবে সেখানে তৈরি হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বপ্ন সরকারি চাকরিকে ঘিরেই থাকে, অথচ দেখা যাচ্ছে সেটা পাওয়া এটা এমনকি রিজার্ভেশনের ঘেরাটোপে এমনই অবস্থা সাধারণ মানুষের নাগালের আয়ত্তের বাইরে। এতদিন কেউই করেনি। 18 সালে 72 সাল থেকে শুরু করে 18 সালে বাংলাদেশ সরকার বুঝতে পেরে সেটাকে খারিজ করেছিল। আবার কেউ কোর্টে গেছে, কোর্ট থেকে বলছে না এটা আবার ফিরিয়ে আনতে হবে। এই প্রক্রিয়ার মধ্যেই নানানভাবে চলছে এবং কোর্টে যে প্রক্রিয়া এগুলো ওঠানামা করছে, সাধারণ মানুষের সন্দেহ যে সরকার বোধহয় পুরনো ব্যবস্থাকেই বহাল রাখতে চাইছে। তো যাই হোক, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ব্যাপারটা আছে। আমি জানি না কোর্ট কি করতে পারবে। কোর্ট তো আইন মেনেই চলতে হয়। যাই ঘটুক না কেন সাধারণ মানুষের সাধারণ